শিল্পী সুজিত রায়, আমরা চলে যাচ্ছি আবারও তার কাছে। আমরা চলে আসতে চাই আপনার সেই মুক্তিযুদ্ধ বেতার কেন্দ্রের প্রসঙ্গে। সেই কি বলা যায় যে আমাদের অন্যরকম একটি গল্পের অধ্যায়, আমাদের জীবনে বারবার যেটি আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, সেই গল্পে আমি ফিরতে চাই। কিন্তু একটা দেশের গান একটু দিয়ে শুরু করা যায়। আমি শুনে আপনার গান, গানের গীতিকার চট্টগ্রামের লোক, সে বাংলাদেশের জনপ্রিয় গীতিকার জি.কে. দত্ত। আচ্ছা, কর্ণফুলি ওই পাড়ে সে পাহাড় ঘেরা গায়, পথের ধারে এক পাগলি কাঁদে, পথের ধারে এক পাগলি কাঁদে, বিলাপ করে হায়। কর্ণফুলি ওই পাড়ে সে পাহাড় ঘেরা গায়। অন্ধ মায়ের সেই ছেলেটি মাকে ফাঁকি দিয়ে যুদ্ধের মাঠে গিয়েছিল কঠিন শপথ নিয়ে। এ দেশ স্বাধীন হয়ে গেল, সবাই ঘরে ফিরে এলো, সেই ছেলেটির জন্য আজ কাঁদে যে দুঃখিনী মা। কর্ণফুলি ওই পাড়ে সে পাহাড় ঘেরা গায়, পথের ধারে এক পাগলি কাঁদে, পথের ধারে এক পাগলি কাঁদে, বিলাপ করে হায়, বিলাপ করে হায়। এটা তো একটি গল্পের মতো গান, এবং গল্পটি যেহেতু শেষ অন্তরাতে। আচ্ছা, কোরিয়ারের শেষটা দেখেন। একটি কথায় আমায় বলো প্রাণের বাংলাদেশ, এ মায়ের রোদন কবে কখন হবে শেষ? আমরা তো বেশ ভালোই আছি, মনের সুখে গাই যে নাচি, শহীদ মাতা কেন আজ করুণা ভিক্ষা চায়? কর্ণফুলির ওই পাড়ে সে পাহাড় ঘেরা গায়, পথের ধারে এক পাগলি কাঁদে, পথের ধারে এক পাগলি কাঁদে, বিলাপ করে হায়। কর্ণফুলির ওই পাড়ে সে পাহাড় ঘেরা গায়। এটা আমার বক্তব্য। দুঃখিনী মা এখন এখনো ভিক্ষা চায়। কোনো বাস্তব অভিজ্ঞতা থেকে 100% ট্রুথ। বাস্তব মানে আপনি এখনো খুঁজে পাবেন যে মুক্তিযোদ্ধারা না খেয়ে আছে। তা তো আছি, অনেক সময়। আমি সেই কথাটা বলতে চেয়েছি। এটা কি সুর করেছিলেন আপনি? আমারই টিম করে দেন। আচ্ছা, আমরা একটু শুনতে চাই যে সবচেয়ে গর্বের ইতিহাস, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক আপনি। এটা কিন্তু চাইলেই এই পরম সৌভাগ্যকে অর্জন করতে পারেন। ম্যাডাম, তখন আমি কলেজের প্রথম বর্ষ ছাত্র। জি। আমি যে কলেজে পড়তাম, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজ, সিটি কলেজ, যেখান থেকে সমস্ত আন্দোলনের মানে কেন্দ্রবিন্দু ছিল ওই কলেজ তখনকার আমলে। এখনো আমি কলেজের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। আপনার একটা জানা দরকার ছিল, আমি খুব ভালো ক্রিকেট খেলতাম। আমি কলেজ টিমের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলাম। আচ্ছা, সুতরাং বুঝতেই পারছেন কলেজে আমার একটা জনপ্রিয়তা ছিল। আমাকে ভালো লাগতো সকলে, ভালোবাসতো সকলে। এটা ওটা আমার করসপন্ডিং বলতে পারেন, আমার কার্যকলাপে বলতে পারেন। যাক, যুদ্ধ তো এখন ভাবতে যুদ্ধে গিয়েছিলাম। যখন বঙ্গবন্ধু ভাষণটা হয়, তখন আমরা মাঠ ময়দানে গান করছি, ব্যারিকেড, বেয়োনেট, বেড়াজাল, গাড়ি ঘোড়া চলবে না আজ হরতাল, এই সমস্ত গানগুলো করছিলাম। সঙ্গে আছে বন্ধু আফতাব, আমার বন্ধু এই কাঁকুর, আমরা প্রবাল, আমরা ময়দানে গান করছি। যখন বঙ্গবন্ধু ভাষণ দিল, দেখলাম লাশ পড়ছে। আমার চোখের সামনে মারা গেল সিনেমা প্যালেস বলে চট্টগ্রামে একটা জায়গা আছে, ওখানে ওই বিহারিরা বাঙালিকে মেরে রেখে দিয়েছে, চোখের সামনে দেখলাম। ঠিক, তখন মাথা আসছে না এই যে মরছে, আমাকে মরতে হবে। আর বন্ধু বান্ধব ছিল 90% ছিল আমার বিহারি বন্ধু। ওরা চারগাঁয়ে কথা বলতো, বাঙালি কথা বলতো। কিন্তু পরে যে ওরা কালোই দাঁড়বে সেটা জানতাম না। যাক, যুদ্ধের ঘটনাটা যখন খুব তুমুল, আমি যে মহল্লা বাস করতাম রহমতগঞ্জ, ওই এরিয়াটা পস এরিয়া, মানে সমস্ত কালচার অ্যাক্টিভিটি ওখানে, সমস্ত সোশ্যাল মাইগ্রেট ম্যাক্সিমাম লোক ওখানে ছিল।
তা আস্তে আস্তে সকলে বাড়িতে চলে আসে। বাবা ছিল কর্মকর্তায় ঢাকাতে। আমার বাবার আদরে ছিলাম আমি, মারও প্রিয় ছিলাম আমি। মা বাপ আমার ভাইয়েরা সব গ্রামের দিকে চলে গেল, আমি আমার বাবার জন্য অপেক্ষা করছিলাম। বাবা যদি ফিরে আসে, কাউকে না পেলে খুঁজবে তো। এটা মার্চ এপ্রিলের মাঝখানের কথা। মারা চলে গেল গ্রামের দিকে, আমি মানে ওখানে অবস্থান করছি। পাড়ার কোনো লোকলে আমি আর আমার একটা দাদা, বটু দাদা, ওনাকে মেরে ফেলা হয়েছিল, মানে ওখানে ছিলাম। মানে আমার বাসাটা ছিল সুন্দর, কটেজ টাইপের, দোতলা ঘর ছিল, বার্মিক মানে বলে ঠিক আছে না, গাছ দিয়ে বানানো তখনকার আমলে। আমার যখন দেশ খুব খারাপ অবস্থা, তখন আমাকে বলতে বললো চলো চলে যায়, এখানে থাকা যায় না, তোর বাবা যদি এসে পৌঁছায়, দুই দিন তোর সঙ্গে দেখা হওয়ার থাকে, অবশ্যই তোর সঙ্গে দেখা হবে। আমি ওই এপ্রিলের শেষের দিকে গ্রামে চলে যাই। ওখানে খবর পাচ্ছি যে আমার বন্ধুরা সিদ্দিক বলে আর কয়েকটা ছেলে আছে, ওরা আমাকে খুঁজছে, রূপু কাহে, রূপু কই, মানে আমি রূপু, সুজিত কোথায়। তখন আমি মাকে বলছি, মা আমরা 5 ভাই 3 বোন, আমি চলে যাই। চলে যাই মানে আমি এখান থেকে চলে যাই কলকাতার জীবনে জানি। মাকে বলছি, মা শুনছে, মানে আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার সঙ্গে কখনো যাবে, চলে যাই। মা অনেক কষ্টে রাজি হলো, ঠিক তুই চলে যা। আমি যেদিন চলে যাবো, প্রচন্ড ঝড় বৃষ্টি সেদিন, আমাকে নিয়ে যাবে দালালে। এগুলো বললে কিন্তু আপনার অধিবেশন শেষ হয়ে যাবে, আমি আর কি শর্ট করে বলছি। আমি বিকেলের দিকে রওনা দেবো, ইন্দিবিনে দেখে একজন দাঁড়িয়ে লোক এসে উপস্থিত, উনি আমার বাবা। আমার যাওয়ার মধ্যে বাবার সঙ্গে দেখা হয়েছিল, সেটা আমার খুব পরম সৌভাগ্য। যাক, আমি অনেক কষ্টে সেই মৃত্যুর হাত নিয়ে, মানে এই বাংলাদেশ ক্রস করে কলকাতা পৌঁছি। ওখান থেকে মামার বাড়ি আমাকে কেউ চিনে না, যাক মামার কাছে অবস্থান নিয়ে আমি স্বাধীন বাংলা। যদি আমি ওখানে অবস্থান নেওয়ার 1 মাস পর 2 মাস পর হঠাৎ করে দেখছি বহু দূর থেকে একজন লোক আসছে। আমার সঙ্গে আমার খালা ছিল ওখানে। ওরা চাইতো না যে আমি ওখান থেকে কোথায় বেরোই, ওখান থেকে কোথায় যাই, কারণ এক এরিয়ার লোক আর এরিয়া যেতে পারতো না। বলে কি দেখছিস তুই, সবকে জায়গায় থাকিস, সবকে তুই বাংলাদেশের লোক মনে করছিস নাকি? আমি বললাম, ওরা আমার বাংলাদেশের লোক, দেখো তুমি আসবে দেখে মৃণালদা। আমি মৃণালদাকে পেয়ে মনে হচ্ছে আমি বাংলাদেশ পেয়ে গেছি। তখন মৃণালদা বলতো, আপনি এসছেন ভালো হয়েছে, প্রবাল অমুক জায়গায় আছে, আমরা একটা জায়গায় আড্ডা মারতাম, সাঙ্গভ্যালি রেস্টুরেন্ট, সমস্ত শিল্পীরা ওখানে আড্ডা মারতাম, আমি এই মৃণালদা। মানে তারপরে ওখানে গিয়েছিলাম, দেখে প্রবল আমার জন্য অপেক্ষা করছে। প্রবল বলছে, এসছিস, চল চল আগে সাদে মেলা যাই। গিয়ে আমি দাদার সঙ্গে সমর্দার কাছে নিয়ে গেল। আচ্ছা, তখন কিন্তু আমি রেডিওতে গান করছি না, প্রবল বললো ও রেডিওতে গান করে খুব ভালো গায়, আমার থেকে ভালো গায়, ও গান গাইবে। সমর্দা বললো যে হ্যাঁ গান গাইবে, চল বস। তখন থেকে শুরু। আচ্ছা, প্রথম কি গান গাইলেন? প্রথম অনেক গান করেছি, ওই আই রে চাষি মজুর, শুনি। আইরে চাষি মজুর কুলি মাথুর কুমোর কামা, বাংলা ভাষা ডাক দিয়েছে, বাংলা তোমার আমার, বাংলা তোমার আমার। এই শুরু, আর শেষ হয়েছিল বিজয় নিশান উড়ছে ওই, এই দিয়ে। এটা আমার সবচেয়ে মানে গর্ব করার বিষয় যে শেষ গানটা দিয়ে আমি শেষ করতে পেরেছিলাম। এটা তো 16 ডিসেম্বরে জেনারেল নিয়াজি যখন আত্মসমর্পণ করলেন, সেই সময় বেজে উঠেছিল। তখন আমরা গান রিহার্সাল করছিলাম, অজিত দা গান করা ছিল, এই সুজয় দা ছিল, সুজয় শ্যাম। ইন্ডিপেন্ডেন্ট সমুদ্র দৌড়ে বলে গান হবে না, স্বাধীনতা হয়ে গেছে, গান চেঞ্জ করো। তখন শহীদুল্লাহ খান ভাই গানটা লিখলেন বিজয় চৌধুরী, তখন টিন করে তখন গানটা করা। মানে শহীদুল্লাহ হক খান গানটি লিখেছিলেন এবং সুজয় শ্যাম সুর করেছিলেন, আমরা গেয়েছিলাম, আপনারা গিয়েছিলেন। অসাধারণ একটি গান। গানটি কিন্তু খুব শুনতে ইচ্ছে করছে। আমাদের কি বিরতির আগে সময় হচ্ছে? আমাদের আগে একটা বিরতি চলে এসেছে, তাহলে আমরা বিরতি থেকে ঘুরে আসি, তারপর আবারও আমরা এই গানটা একটু শুনবো, তারপর অন্য গল্পগুলো হবে। দর্শক, ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন। নিবেদিত রাঙা সকাল, নিবেদক মেহের স্ল্যাশ।
স্প্ল্যাশের অ্যাক্টিভ ফ্রেশনেস তোমাকে রাখে ফ্রেশ সারাদিন। ছুটে ছুটে আসে হিমেল হাওয়া, স্নিগ্ধ অনুভূতি টেনে ঝেনে পায়ে নেচে নেচে যায় অপরূপ প্রকৃতি। আকাশের নীল ধূর মেঠো পথ নদী ঝলমল, তুমি অনন্যা স্নিগ্ধতাই অনুপ্রেরণা। মেরিল স্প্ল্যাশ, স্নিগ্ধতার অনুপ্রেরণা। আমি আর স্ক্রিন টেস্ট দেব না। আর কতবার দেব? কেউ তো বলেও দেয় না আমার প্রবলেম কোথায়। আসলে প্রবলেম তো তোমার চুলে, তাই আমি সাজেস্ট করব জুই কোকোনাট অয়েল। ইউনিক AME প্রসেসে জুই কোকোনাট অয়েলের ন্যাচারাল কন্ডিশনার থাকে পুরোপুরি অক্ষুণ্ণ, তাই তোমার চুল হয় আরো স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর। চুল সুন্দর তো তুমি সুন্দর। The same square quality. সবাই আমায় দেখো, সবাই আমায় চেনো, আমারই পাওয়ারের খবর কি জানো? প্রেম জয় পরিণয়ে পাওয়ারের কারণে আসুক ঝড় তুফান উড়ে যাবে পাওয়ারে। Power, চমকে অ্যাকশন। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও, জেগে উঠবে সবাই, তুমি কোনো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে কিছু করার ইচ্ছে নিয়ে রেডি আমরা সবাই। রবি। তুমি কোনো আওয়াজ। ফ্যাশন ও রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান কোনিয়া অসাধারণ দেখবেন আজ বাংলাদেশ সময় রাত 9:30 নিউ ইয়র্ক সময় সকাল 11:30 ইউএস সময় সন্ধ্যা 7:30। নিবেদক কোনিয়া। আরাম আরাম চাই, আরাম ঘুমে বা ঘুমতে। আরাম তো হারাম হয়ে যাবে না। বেঙ্গল ফোম আছে না? বেঙ্গল ফোম, আরাম রাত দিন। একদিন হলো ছোট মিয়া আমারে দাও, বাড়ি ঘর তো সব নষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ, পাঠিয়ে দে। কিছু করার ইচ্ছে নিয়ে ফিরে আসলে পাশে থাকতে রেডি সবাই। লাইব্রেরি তো হলো বাবা, আজকে থেকে আমি হব লাইব্রেরিয়ান। ফিরে এসে বন্ধ সংযোগ চালু করলেই রবি দিচ্ছে প্রতিবার 17 টাকা রিচার্জে 600 টাকারও বেশি বোনাস। রবি। এতক্ষণ সময় লাগে? ধ্যান, এসবের দরকার নেই। নে রিভাইভ টালকাম পাউডার। যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন বসে আমার আকাশ জুড়ে। যখন তখন আই চল চল। উফ, রোদ তো, রোদে কিচ্ছু হবে না। অ্যাক্টিভ সানব্লক আর ফ্লোরাল ফ্রেশনেস নিয়ে রিভাইভ ট্যালকাম পাউডার ত্বকের উজ্জ্বলতাকে সুরক্ষিত রাখতে একাই যথেষ্ট, তাই বেরিয়ে পড়ো নিশ্চিন্তে। The same square quality. আপনারা দেখছেন মেরিল স্ল্যাশ নিবেদিত রাঙা সকাল। নিবেদক মেরিল স্ল্যাশ। দর্শক বিরতির পর আমরা আবারও চলে এলাম মেরিল স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকালে। আর অতিথি হয়ে আমাদের সঙ্গে তো রয়েছেনই শব্দ সৈনিক, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী সুজিত রায়। আমরা চলে যাচ্ছি তার কাছে আবারও। আমরা বিরতির আগে কিন্তু শুনছিলাম সেই আপনার বলছিলেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জীবন শুরু একটি গান দিয়ে এবং শেষ গানটির কথা বলছেন বিজয় নিশান উঠছে ওই 16 ডিসেম্বরে। বিজয় নিশান, বিজয় নিশান উড়ছে ও বাংলার ঘরে ঘরে উড়ছে, উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় জ্বলছে, মুক্তির আলোয় উড়ছে।
এখন ও গানের চর্চা নেই বলে গানের ঠিক মতো গাওয়া সেই জন্য আমি দুঃখিত। কোনো অসুবিধা নেই, আমরা আসলে সেই ইতিহাসের মুহূর্তকে অনুভব করতে চাচ্ছিলাম আপনার কণ্ঠস্বরের সাথে তাল মিলিয়ে। তো আপনি একটা কথা কিন্তু স্যার মনে হচ্ছে যে ঠিক বলেননি। আপনি বলছিলেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুরু হয়েছিল তখন থেকে আর শেষ হয়েছে এই দিয়ে, আসলে কিন্তু শেষ হয়নি, এই গান তো কিন্তু চলছেই, এখনো চলছে এবং আপনাদের কণ্ঠ থেকে আমাদের মনে, আমাদের মন থেকে আমাদের কণ্ঠে এটি প্রজন্ম থেকে প্রজন্মান্তর কিন্তু চলতেই থাকবে এবং থাকবে যতদিন দেশ থাকবে জি ততদিন গান থাকবে। অবশ্যই গান যদি হয় তবে সেই গান কিন্তু শুধুমাত্র আমরা বন্দিত্ব রাখিনি দেশের গানের মাঝে, সেই গানে এসেছে রবীন্দ্র নজরুল, কখনো এসেছে আধুনিক, এবং সময়ের সাথে সাথে যে গানগুলো সৃষ্টি হয় সেই গানগুলো কিন্তু কালকে জয় করে যায়। আপনার কাছে একটি বিশেষ আবেদন রয়েছে, দেশের গান তো করেছেন এই দেশের জন্য, কিন্তু দেশ পরবর্তী সময়ে আধুনিক যে গানগুলো হয়েছে সেখান থেকে কিছু একটু শোনাবেন একটুখানি? আমি আমারে করা গান শুনে আপনাকে একটা গান আছে আমার ভালো লাগবে হয়তো আপনার। গানটির গীতিকার এস আনিস আহমেদ বাচ্চু, আমারে শুট করা। সে আমার কথা মনে রাখিনি, যে আমার পথে থাকতো বসে কতদিন রজনী, মনে রাখিনি সে, মনে রাখিনি, মনে রাখিনি সে, মনে রাখিনি। যার ছিল না কেউ অসময় ক্ষণে, বেঁধেছি তখন তারে মায়ার বাঁধনে, কুলে সে ভুলে গেছে মনোহরণী, মনে রাখিনি সে, মনে রাখিনি। সে আমার কথা মনে রাখিনি, যে আমার পথে থাকতো বসে কতদিন রজনী, মনে রাখিনি সে, মনে রাখিনি। খুবই মানে যেটি বলা যায় যে পরিবেশনার জায়গায় এত সুললিতভাবে আপনি কাজটি সম্পন্ন করেন, মানে গানটা একদম যিনি আপনি যখন গাইছেন, যিনি সামনে বসেছেন তিনি কিন্তু পুরোপুরি একদম ভাবের রসে জারিত না হয়ে কোনো উপায় নেই। আমরা আপনার অ্যালবামগুলো সম্পর্কে একটু শুনতে চাই, যে একক এবং যৌথ বেশ কয়েকটি অ্যালবাম। আমার একটা প্রথম অ্যালবাম বেরিয়েছে দেবদাস শুধু আমি চাই না, এটা আমি চট্টগ্রামে যাদের গান করি গীতিকারদের তাদের সকলের গানগুলো নিয়ে আমি গানটা করেছিলাম। এটা বাংলাদেশের শ্রেষ্ঠ একটা কোম্পানি এই ঢাকাতেরই লেজার ভিশন, আমার ওখান থেকে প্রচার বেরিয়েছিল। আমার সবচেয়ে সৌভাগ্য হয়েছিল নাট্য ব্যক্তিত্ব সেলিমান নিশা মারা গিয়েছিলেন, উনার একটা অ্যালবাম করার সুযোগ আমার হয়েছিল মরে যাওয়ার 1 মাস 1.5 মাসের মধ্যে। ওটার নাম ছিল কাব্যিক প্রস্থান। গানগুলো সব আমাদেরই ছিল। আমার একটা বন্ধু ব্যারিস্টার, সে নাম করে গীতিকার শাহনওয়াজ দুলাল, তারই লেখা গান ছিল। চট্টগ্রামের নন্দিত শিল্পীরা এই গানগুলো করেছিল। তারপরে আমার বেশ কিছু অ্যালবাম বের হয়েছে, এর মধ্যে আমার 2টা অ্যালবাম বেরোবে ঈদের মধ্যে। মানে আমার কণ্ঠে না, আমার কম্পোজ করা এই নতুন প্রজন্মের 2জন শিল্পী দিয়ে আমি গানগুলো করাচ্ছি। চমৎকার। সেলিম আলদিন স্যারের কি অ্যালবামে কি সংশ্লিষ্টতা কি ছিল একটু শুনি? ওটা ছিল না, উনি যে আমি ওখানে উনার টোটাল উনাকে স্মরণ করে গানগুলো লেখা হয়েছে। প্রত্যেকটি গানই স্যার উঠে এসেছেন সব স্যার, মানে আমি এটা ভিডিও ক্লিপ ছিল সবগুলো। উনার যে লাশ নিয়ে যাচ্ছে, উনার মরে যাওয়াটা সবগুলো আমি দেখেছি। এটা লেজার ভিশন থেকে বেরিয়েছিল। চমৎকার। আসলে এই দেশ এবং এই দেশের মানুষের প্রতি অনেক মানুষের অনেক ভালোবাসা প্রদর্শনের দৃষ্টান্ত থাকে, কিন্তু হয়তো আমরা সেগুলো প্রচার বা নানা কারণে জানতে পারি না। আজ জানলাম, একটি চমৎকার নিশ্চয়ই একটা উদ্যোগ ছিল স্যার আপনার। অনুষ্ঠান তো এগিয়ে যাচ্ছে, সেই সাথে সাথে আমাদেরও আগাতে হবে। একটু শুনতে চাই যে গান গাইছেন দীর্ঘ সময় ধরে, এখনো গান চলছে। দেশের অনেক পরিবর্তন হয়েছে দেশ প্রাপ্তির পর, পরিবর্তনগুলোর সাথে আমরা মানিয়ে যাই বটে, কিন্তু কিছু কিছু সৃষ্টি আছে যে সৃষ্টিগুলোর সাথে চাইলেও মন মানাতে পারে না। গানের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার অভিমত কি? পরিবর্তনগুলো কি কখনো ভালো কখনো মন্দ, বা কেমনই বা পরিবর্তন? আমাদের গান অনেক ভালো। জি, যেমন আমাদের এখানকার যারা, আমি গানের কথা নিয়ে আসি, যারা এখন গান লিখছেন
আমরা ওদের জন্য গর্ব করতে পারি 100%। এখন যারা গান লিখেছেন, এখন যারা লিখছে আরো ভালো লিখছে আমার মতে, চমৎকার। কিন্তু আমাদের একটা জিনিস সমস্যা কোন জায়গায়, মনে করেন আমি একটা গান করলাম, এই গানটা জনসমুদ্রে আসার জন্য, প্রচার হওয়ার জন্য, সেই জিনিসটা একটা গান আমি এখন করেছি তো ওটা শেষ। একটা গান যদি বারবার প্রচার হয়, সেই তো সেটা প্রচার হবে, তাহলে যে যিনি লিখলেন তারটা দামটা যাবে, আমি যে গাইলাম আমারটা যাবে, কিন্তু এখানে নেই। এখানে ওই জিনিসটা নেই বলে একজন গীতিকার, একটা সুরকার, একটা শিল্পী যখন করেছে তখন পর্যন্ত। তাহলে কি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সৃষ্টি হচ্ছে, কিন্তু যেগুলো প্রচার হচ্ছে প্রচার তো সেখানে হচ্ছে না। প্রচারের ক্ষেত্রেও কি কিছু অদক্ষতা রয়ে যায় ভালো গানকে 100% প্রচারের ক্ষেত্রে? না, অদক্ষতা নেই, কিন্তু প্রচারটা যদি সুন্দরভাবে হয়, একটা গানকে যদি লাইমলাইটে বারবার নেওয়া যায়, সেটা সমাদৃত হবে। নাহলে ইন্ডিয়া মেঘ কালো আধার কালো, তার চেয়ে কালো কোন তোমার ঘন চুল, এই গানটা এখনো মুখে মুখে বলেন। তা আপনি কি গানটা করেন? কোনটা? এই মেঘ কালো ভাই ওগুলো সমাদৃত, আমার প্রিয় শিল্পী, এখন আর কোনো করবো না, আমার গান আমি গান করবো। আমি কথা এই জন্য বলছি যে ও গানগুলো যদি থাকতে পারে, আমাদের গান থাকবে না কেন? না সেটাই আসলে স্যার, একটি ব্যাপার কিন্তু রয়ে গেছে যে শিল্পীদের একটা নিজস্ব বোধ, আত্মাভিমান বা অহংকার একটু থেকেই যায়। যে একজন শিল্পী গান সৃজন করছেন, এটি কিন্তু আসলে আমাদের জন্য একটি খুব বড় বিষয়, এবং সেটি প্রচারণা, সেটি একজন আয়োজনের কাছে ছড়িয়ে দেওয়া, এইসব করার জন্য কিন্তু আসলে ভিন্ন মাত্রার লোক রয়েছেন। যখন শিল্পীকে তার নিজের গান নিয়ে দৌড়াতে হয়, তখন আসলে ব্যাপারটা দুঃখজনক হয়ে যায়। অবশ্যই। স্যার, এই প্রসঙ্গে নিয়ে আমার গানের কথা যদি আসে, আমার ছেলের কথা আসবে। আপনার ছেলের কথাই শুনতে চাচ্ছিলাম। আমার ছেলে সৌরভ, সে এবার MBA করলো, সে খুব ভালো গান করে। আমার ছেলে গান শিখেছে। আমার সমস্ত অনুপ্রেরণার উৎস আমার বাবার মা ছিল। আমি এর প্রসঙ্গে একটু যদি সময় থাকে কথা বলি, আমাদের সময় খুব কম, আমি তাড়াতাড়ি বলছি। এখন আমার মার কথা মনে পড়ছে, বিকজ আমি যখন ডিসেম্বর মাস আসে, 26শে মার্চ আসে, তখন আমাদের কিন্তু এই পর্যন্ত ফুলের মালা দেওয়া হয়, ক্রেজ দেওয়া হয়। আর আমার মা প্রচণ্ড ঠান্ডা তো অপেক্ষা করতেন রাত 2টা-3টা পর্যন্ত, কখন ছেলে ক্রেস্ট নিয়ে আসবে। এখন আমার দুঃখ, আমার ক্রেস্টটা নিতে আমার মা নেই, মা চলে গেছে অপারে। কে বলেছে আপনার মা চলে গেছে? আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মা যে আছে আমরা তা জানিয়ে দিচ্ছি। আপনার গান চলবে, একটি দেশের গান। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের মতো রাঙা সকাল আমরা এখানেই শেষ করছি। সবার শেষে বলতে চাই, একজন শব্দ সৈনিক বলছেন আমার ক্রেস্ট নিয়ে আসা হয়, কিন্তু এখন আর মা নেই, কিন্তু আমরা তা বিশ্বাস করি না, কারণ দেশই মা, মাই দেশ। এই দেশ যতদিন থাকবে, এই মারা ততদিন থাকবেন, নিশ্চিত করে বলতে পারি। সুপ্রভাত, সবাই অনেক ভালো থাকবেন। শুভ সকাল দর্শক, আপনারা ভালো থাকবেন। আমরা গান দিয়ে বিদায় নিব স্যার, আমরা শুনি। এই গানটির গীতিকার কাউসার আহমেদ চৌধুরী, সুর করেছেন প্রয়াত আজমল মিঠু। গানটি আমারই প্রিয় শিল্পী প্রবাল চৌধুরী গান, দেশের গান। বাংলাদেশের সবুজ ঘাসের বুকে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছি বন্ধু, আমাকে তোমরা জাগাতে চেয়েও না। বাংলাদেশের সবুজ ঘাসের বুকে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছি বন্ধু, আমাকে তোমরা জাগাতে চেয়েও না। বাংলাদেশের সবুজ ঘাসের বুকে যুদ্ধের মাঠে মৃত্যুর উৎসবে প্রার্থনা ছিল একটি দিনের ছুটি, একটি বুলেট দিয়ে গেল অবশেষে অনন্তকাল ঘুমিয়ে থাকার চিঠি। কোনো খবর নেই তো আমার মনে, আমি তো পেরেছি রক্ত নদীর দামে ছিনিয়ে আনতে বাংলার স্বাধিকার। বাংলাদেশের সবুজ ঘাসের বুকে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছি বন্ধু, আমাকে তোমরা জাগাতে চেয়েও না। বন্ধু আমাকে ছেড়ে যাও এইখানে, আকাশে ওড়াও পতাকা বাংলাদেশে, কিছু ফুল শুধু ফুটে থাকে এইখানে, দিগন্ত লাল হয়ে যাক ভালোবেসে। কোনো সাধার নেই কো আমার মনে, প্রয়োজন নেই স্মৃতির শুধু গড়ে, অশ্রুর জল দিও শুধু উপহার। বাংলাদেশের সবুজ ঘাসের বুকে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছি বন্ধু, আমাকে তোমরা জাগাতে চেয়েও না।
দেশের সুর